নমস্কার। আজ 1 জুলাই বুধবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ থেকে বিশ্ব দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। 1 জুলাই থেকে অ্যাকাউন্টে 3000 টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে সবচেয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মুসলমান দিয়ে রাস্তায় নামবো বলা ঠিক হয়নি, এবার সুর নরম হুমায়ুনের। এবার সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতার পরীক্ষা, অকৃতকার্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। আবার এক ডাকে অভিষেক, মামলায় জর্জরিত ময়দানেও নেই, কাজে দেবে কি কর্মীদের পাশে থাকার বার্তা, প্রশ্ন দলের। দরজায় টোকা দিয়েছে, সুযোগ দিলে 77 হয়ে যেত, কালীঘাট শিবিরকে খোঁচা ঋতু আকরুজ্জামানে। হাজার হাজার রাঁধুনির পেটে লাথি, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব যেতে কাজ হারানোর আশঙ্কায় পথে নেমে প্রতিবাদ। আর উকি মারা যাবে না, অভিষেকের বাড়িতে কৌতূহলীদের দৃষ্টি আটকাতে বড় ব্যবস্থা। কাউন্সিলের স্বামীকে গ্রেপ্তার করেছে এনআইএ, অপরূপার বিরুদ্ধে মামলা রুজু, বুধবার প্রাক্তন সাংসদকে থানায় ডাক। দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি, নাগারে পেয়ে তৃণমূল নেতাকে ডিম থেরাপি জুটল গণধোলায়। ঘুটে পড়ে গোবর হাসে, দলে ভাঙন কটাক্ষ, 21 জুলাই নিয়ে কালীঘাট শিবিরকে বড় চ্যালেঞ্জ ঋতব্রত। লুঙ্গি হাফ প্যান্ট পরে টোটো অটো চালাবেন না, বারাসাতে ট্রাফিক গার্ডের ওসি নিদান ফিরে বিতর্ক। প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ, কি কথা হলো। পুজোর আগে সুখবর আসছে, 4 থেকে 5 নতুন সংস্থা, শিল্পে বড় বিনিয়োগের ইঙ্গিত মন্ত্রী তাপস রায়। রামনবমী কাণ্ডে তৃণমূল কাউন্সিলর ধৃত, গ্রেপ্তারি নিয়ে বলতে যেতেই ছেলের মুখ চাপলেন প্রাক্তন সাংসদ অপরূপা। বুধবার দিতে হবে কণ্ঠস্বরের নমুনা, বিপদ কাটল না অভিষেকের, আবেদনের সাড়া দিল না হাইকোর্ট। জামিন পেয়ে জেল মুক্তি হল না প্রাক্তন মন্ত্রী উজ্জ্বলের, জমি মামলায় আবার গ্রেপ্তার তৃণমূল নেতা। সাটা মন্তব্য, মুখ্যমন্ত্রী সাবধান করা 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ, গ্রেপ্তার হলেন হুমায়ুন কবিরের বিতর্কিত সভার 3 আয়োজক। অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির পাহাড়, হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে মডার্ন চিকিৎসায় আর কি হতো। সস্ত্রীক পুষ্পা জাহাঙ্গীরের 7টি সম্পত্তির দলিল পুলিশের হাতে, কেনা নাকি ভয় দেখিয়ে নেওয়া, অর্থের উৎস কি, খোঁজ চলছে। গুলি নিয়ে বিজেপি নেতার বাড়িতে কথা বলতে গেলেন 4 যুবক, গ্রেপ্তার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। চেতলা অগ্রণী দুর্গা পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী, চক্ষুদান করবেন কি জানালো ক্লাব। অভিষেকের আত্মসহায়কের মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ, হাইকোর্ট জানালো শুনবে নিয়মিত বেঞ্চ। ডিম ছোড়ার ঘটনায় রাজ্যের পদক্ষেপ কি, রিপোর্ট চাইল হাইকোর্ট, তবে অন্তর্বর্তী নির্দেশের জন্য তৃণমূলের আর্জি খারিজ। নিচু জাত কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা, অধ্যক্ষের বিতক্ষ পুরুলিয়ায়। মন্দিরের প্রণামী বাক্স দখলের চেষ্টার অভিযোগে কি বলছেন বিজেপির বিধায়ক রত্না দেবনাথের স্বামী। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আর্জি খারিজ, কোর্ট বলল মামলা এগোলে যাব না। রাজ্যে বুধবার থেকে কার্যকর হচ্ছে রামজি, 125 দিনের কাজ পাবেন কতজন, কেন্দ্র এবং রাজ্য বরাদ্দই বা করল কত। এবার বারাসাত পুরসভাতে কাউন্সিলরদের গণপদত্যাগের সম্ভাবনা জোর জল্পনা। হুল দিবসে আদিবাসী পড়ুয়াদের ভাতা বাড়লেন শুভেন্দু, জয় জোহার প্রকল্পে মিলবে কত টাকা। আদিবাসীদের বিশেষ ভাতা, ঘরে ঘরে পানীয় জল, প্রথম সফরে জঙ্গলমহলে একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। জামিন মিলল না হাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন এবং উজ্জ্বল বিশ্বাস। রানাঘাট পুরসভাতে হাতছড়া তৃণমূলের চেয়ারম্যান সহ পদত্যাগ 13 কাউন্সিলরের দায়িত্বে কে। তদন্তে কোনটা প্রয়োজন কোর্ট বলে দিতে পারে না, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিষেকের আপত্তি টিকল না আদালতে। বারবার নোটিশেও হয়নি কাজ, শালিমার স্টেশনের বাইরের বসতিতে বুলডোজার এলাকায় বিক্ষোভ। ইডি দপ্তরে হাজিরা সোনা পাপুর স্ত্রী, জমি দুর্নীতি মামলায় ধৃত জয় কামদারের সূত্র ধরে উঠে আসে সোমা পোদ্দারের নাম। নার্সদের চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসক। পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, বাসন্তীতে নানা অভিযোগ, মারধর এলাকাবাসীর। 1 জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। পাইপ লিক, বজ্রপাত এবং ন্যাপথা চুরি করার সম্ভাব্য এলাকা, হলদিয়ায় আগুন লাগানোর নেপথ্যে কি তথ্য উঠে আসছে।
ফাস্ট্যাগে পরিবর্তনের দাবি বাস মালিকদের স্বার্থে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি হাওড়া জেলা শাসকের। নির্মীয়মান ভবনের ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরির নির্দেশ কলকাতা পুরসভার। অডিটের আগে জোর প্রস্তুতি। গেরুয়া পরা বৃদ্ধের মারাত্মক অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মানতে নারাজ অভিযুক্ত। এবার খুলছে নৈহাটির জুট মিল, শ্রমমন্ত্রীর তৎপরতায় খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। ধর্মতলা নিয়ে দড়ি টানাটানি মমতা ঋত তৃণমূলের, কাঁচি করে দিন কলকাতা পুলিশ। উপরওয়ালা এর বিচার করবে। চোখের সামনে স্বামী শারিককে নিয়ে গাড়িতে তুলল এনআইএ, আর ঠিক তখনই এমনটাই বললেন অপরূপা। প্রেমপত্র এলো, জবাব দেব। এবার কুণালের বিরুদ্ধে কেন এফআইআর? এবার কল্যাণ ঘনিষ্ঠ নেতাকে তুলে নিয়ে গেল পুলিশ। যুদ্ধবিরতির পরে প্রথমবার ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির। আয়ারল্যান্ডের বিদেশ মন্ত্রীকে ফোন জয়শঙ্করের। সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল, সপ্তাহান্তে কলকাতার ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বর্ষণ। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে জড়াচ্ছেন মামলার জলে, তৃণমূল কর্মীদের আইনি সহায়তা দিতে হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক। রাজ্যে পালাবদলের পর একের পর এক মামলা হয়েছে তার বিরুদ্ধে। সিআইডি তাকে একাধিকবার তলব করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, বিভিন্ন আবেদন জানিয়ে একাধিকবার আদালতে পৌঁছে গিয়েছেন। নিজে যখন মামলায় কার্যত জর্জরিত, তখন তৃণমূল কর্মীদের জন্য ফের এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করলেন কালঘাটের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের আইনি সহায়তা দিতেই এই এক ডাকে কর্মসূচির সূচনা করলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় এক ডাকে অভিষেক কর্মসূচি শুরুর কথা জানালেন অভিষেক। সেখানে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বরটি হল 788-777-8877। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওই হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে বলে জানানো হয়েছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন দিদিকে বলো হেল্পলাইন নম্বর ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষ যাতে নিজেদের অভাব অভিযোগ জানতে পারেন, সেজন্যই ছিল দিদিকে বলো। তারপর এক ডাকে অভিষেক শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ। 21 বিধানসভা নির্বাচনে মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য শুরু হয়েছিল এক ডাকে অভিষেক। তারপর তা সারা রাজ্যের জন্য শুরু হয়। রাজ্যে পালাবদলের পর অভিষেকের এই কর্মসূচি নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠছে। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবেই করতে পারেন। এটা কি দলের কেন্দ্রীয় হেল্পলাইন নাকি তার ব্যক্তিগত জানি না, দেখতে হবে। ওয়ার্কিং কমিটিতে কোনো আলোচনা হয়নি এই নিয়ে। হেল্পলাইন নম্বর নিয়ে কল্যাণবাবু করেছিলেন, তবে সব নেতারই যার যার মতন করে আছে। অভিষেককে এই নিয়ে কটাক্ষ করে বিধানসভার বিদ্রোহী তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান বলেন, যারা ফেসবুকে থাকতে চায় থাকুক, বিদেশে যেতে চায় যাক, আমরা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছি। জেলাভিত্তিক কালেকটিভ টিম, আমরা কর্মীদের আইনি সহায়তা দেব, গ্রাম বাংলায় যাব। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এটা আমরা ইতিবাচক দিক থেকে দেখতে চাই। এতদিন তদন্তকারী সংস্থা একাধিকবার ডাকলেও তিনি যান না, এবার এক ডাকেই যাবেন, সেটাই বলতে চেয়েছেন। এবার আর বারবার ডাকতে হবে না, একবার ডাকলেই যাবেন, এটাই বলতে চেয়েছেন। বারবার ডেকে সাড়া না পেলে কি তার কুফল হয়, সেটা হারে হারে টের পেয়েছেন। উপরওয়ালা এর বিচার করবে। চোখের সামনে স্বামী শাকিরকে এনআইএ গাড়িতে তুলতেই বললেন অপরূপা। বাড়ির সামনে প্রচুর অনুগামীর ভিড়, সকলের চোখে মুখে চিন্তার ছাপ, কারণ তাদের কথায় পুলিশ ধরতে এসেছে তাদের ভগবানকে। প্রত্যেকে চিৎকার করছে, সকলেই মনে করছে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাদের দাদাকে। এরপর বিকেল 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের শাড়ি শাকির আলী। পুলিশের ছয়লাভ, রীতিমতন পুলিশ কর্মীদের ঘেরাটোপে গাড়িতে তোলা হলো শাকিরকে। অনুগামীরা বললেন শাকির আলী ভগবান। অন্যদিকে হন্তদন্ত হয়ে কোনো মতে বেরিয়ে এলেন স্ত্রী অপরূপা এবং তার ছেলে, বললেন উপরওয়ালা এর বিচার করবে। 2023 সালে রামনবমীর মিছিল বেরোয়, সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে। মোট 6টি মামলা হয়, তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সেই ঘটনার বেশ কয়েকজন গ্রেপ্তার হন। অভিযুক্তদের জেরা করে বেরিয়ে আসে শাকিরের নাম। এরপর মঙ্গলবার আচমকা এনআইএ পৌঁছে যায় তার বাড়িতে। লাগাতার চলে জিজ্ঞাসাবাদ, তারপরে তোলে অভিযুক্তকে তুলে নেয় গোয়েন্দারা। পুলিশের গাড়িতে তুলে তাকে নিয়ে আসা হয় কলকাতার দিকে। অপরূপা পোদ্দার বলেন, 2023 কেসের বিচার উপরওয়ালা করবে, এর বিচার জনগণ করবে। আমরা কারো কাছে মাথা নত করিনি, করব না। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, উপরওয়ালা বিচার করবে।
বিজেপির বিধায়ক সজল ঘোষ বলেন, এছাড়া আর বলার মতন ওর কাছে কি আছে? যদি আইনের উপর ভরসা থাকতো তাহলে কেন তার স্বামী আইন নিজের হাতে তুলে নিয়েছিল, সেই উত্তর আছে। আইনের উপর ভরসা থাকলে অশান্তিতে যুক্ত হওয়ার স্বামীর সঙ্গে এতদিন ঘর করলেন কেন, সেই উত্তর দিতে পারবেন? সবাই ধরা পড়ার পর এই কথাই বলে, আইনে ভরসা রাখা ছাড়া এই সময় ভগবান আল্লাহ আর কারোর উপর ভরসা রাখার জায়গা থাকে না। ধর্মতলায় কোনো সভা হবে না, 21শে জুলাইয়ের মুখে কড়া নো এন্ট্রি বোর্ড ঝোলালেন পুলিশ কমিশনার। 21শে জুলাইয়ের মেগা সমাবেশকে কেন্দ্র করে অভূতপূর্ব সংঘাতের সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি স্পষ্ট ভাষায় খারিজ করে দিল লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সাফ জানিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। শুধু তাই নয়, পুলিশের চূড়ান্ত অনুমতি মেলার আগেই ধর্মতলার মতন হাই সিকিউরিটি জোনে গিয়ে রাস্তা মাপজোক করার অভিযোগে তৃণমূলের শীর্ষ 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তার দায়ের করা হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চরম শোরগোল পড়ে গিয়েছে। বুধবার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ প্রশাসনের অনমনীয় মনোভাব স্পষ্ট করেন। তিনি বলেন, 21শে জুলাই ধর্মতলায় কোনো মিটিং বা মিছিলের অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। ভিক্টোরিয়া হাউসের চারপাশের এলাকায় সাধারণত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই চত্বরটি অত্যন্ত সংবেদনশীল, বাণিজ্যিক এবং যাতায়াতের কেন্দ্র হয়। এখানে জনসভা করা আইনভাবে নিষিদ্ধ। আমরা প্রতিটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করি এবং মাটির পরিস্থিতি, নিরাপত্তার প্রোটোকল বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এদিন পুলিশ কমিশনারের অনড় অবস্থান রাজনৈতিক মহলে চর্চা ছড়িয়েছে, কারণ বছরের পর বছর ধরে ধর্মতলায় নির্দিষ্ট স্থানটি তৃণমূলের শহীদ দিবস সমাবেশের মূল পীঠস্থান হিসেবে পরিচিত। চলতি সপ্তাহের শুরুতে ধর্মতলায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু লালবাজারের গ্রিন সিগন্যাল আসার আগে গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, কালীঘাট তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ এবং বর্ষিয়ার নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায় ধর্মতলায় পৌঁছে যান। সেখানে দাঁড়িয়ে মঞ্চের আকার এবং সাউন্ড সিস্টেমের জায়গা ঠিক করতে ফিতে দিয়ে রাস্তা মাপতে শুরু করেন। অনুমতি ছাড়া এই ধরনের তৎপরতায় আইন অমান্য এবং বেআইনি জমায়েত হিসেবে গণ্য করেছে পুলিশ। এরপর কড়া পদক্ষেপ করে প্রশাসন। সরকারি কাজে বাধা সৃষ্টি, ট্রাফিক আইন লঙ্ঘন এবং নিষিদ্ধ এলাকার বেআইনিভাবে প্রবেশ করার মতন একাধিক ধারায় কুণাল, দোলা এবং বৈশ্যানরের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রুজু করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা হুঁশিয়ারি, আর তারপরে পুলিশের মেগা অ্যাকশন। উস্কানি ও হুমকি মামলায় এবার খোদ বিধায়কের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আমজনতা উন্নয়ন পার্টি তথা এজেইউপির বিধায়ক হুমায়ুন কবিরকে সরাসরি তলব করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। একের পর এক কর্মীর সভা থেকে লাগাতার বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য, আর তার জেরে এবার জোড়া এফআইআর এর মুখোমুখি নওদার এজেইউপির বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ ইতিমধ্যে নোটিশ ঝুলিয়েছে বিধায়কের বাড়িতে। আগামী 3রা জুলাই শক্তিপুর থানা এবং 4 জুলাই রেজিনগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুনকে। না, শুধু বিধায়ককে নোটিশ দিয়ে ক্ষান্ত থাকেনি পুলিশ। মুখ্যমন্ত্রী সবক শেখানোর হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে একেবারে অ্যাকশন মোডে গ্রেপ্তার করা হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির 3 হেভিওয়েট নেতা এবং কর্মীকে। শুক্রবার কাশীপুরের সভায় হুমায়ুন কবিরের করা বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানকার উদ্যোক্তা ও কাশীপুরের এজেইউপি অঞ্চল সভাপতি গোলাম মোস্তাফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে রেজিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এজেইউপির কর্মী আমিনুল হককেও। এই ব্যক্তি কাশীপুরের সভার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে 8ই মে শক্তিপুরের বিতর্কিত সভার উদ্যোক্তা ও রেজিনগর পশ্চিমের ব্লক সভাপতি আনিসুর রহমানকে বহরমপুরের তালবাগান থেকে পাকড়াও করেছে শক্তিপুর থানার পুলিশ। উল্লেখ্য, শুক্রবার কাশীপুরের সভা থেকে হুমায়ুন কবির যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, তারপর থেকেই চড়ছিল রাজনৈতিক পারদ। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা দেওয়ার পর আর সময় নষ্ট করেনি মুর্শিদাবাদ জেলা পুলিশ। 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হন 3 সংগঠন। আর এবার খোদ দলের শীর্ষ নেতা হুমায়ুন কবিরকে নোটিশ তৃণমূলের পর এবার একের পর এক গ্রেপ্তারে কার্যত কোণঠাসা আমজনতা উন্নয়ন পার্টি। তবে এখন দেখার আগামী 3রা এবং 4 জুলাই পুলিশের মুখোমুখি হন হুমায়ুন, নাকি মুর্শিদাবাদের রাজনীতিতে অপেক্ষা করছে আরো বড় কোনো চমক। রাজ্যে ক্ষমতার পালাবদল হতে এবার সিভিক ভলেন্টিয়ারদের বাহিনীতে বড়সড় ঝাড়াই বাছাইয়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, সিভিক ভলেন্টিয়ারদের কর্মদক্ষতা এবং যোগ্যতা যাচাইয়ের মোট 50 নম্বরের একটি মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। কোচবিহার জেলা প্রথম এই কাঠামোর নীল নকশা তৈরি করেছে, যা এখন অনুসরণ করছে গোটা রাজ্য। এই পরীক্ষাকে ভাগ করা হয়েছে 2টি সমান ভাগে। প্রথমটি 25 নম্বরের শারীরিক পরীক্ষা, যেখানে দৌড়, ওঠবোস, সিট আপের পাশাপাশি উচ্চতা এবং ওজনের নিখুঁত মাপ নেওয়া
হবে। বলা ভালো, এই শারীরিক সক্ষমতা প্রমাণের জন্য 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর পরীক্ষা নেওয়া হতে পারে, আর এই প্রতিটি বিষয়ের জন্য আলাদা নম্বর নির্ধারিত থাকবে। দ্বিতীয়টি হলো বাকি 25 নম্বরের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা। এই ধাপে যাচাই করা হবে ভারতীয় ন্যায় সংহিতা বা দেশের নতুন আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞান, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার চালানোর দক্ষতা। শারীরিক ও শিক্ষাগত এই দুই ক্ষেত্রে প্রাপ্ত নম্বর মিলিয়ে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। তবে কেউ যদি কাট অফ নম্বর পেরোতে না পারেন তাহলে সোজা চাকরি থেকে বাতিল। কিন্তু কেন হঠাৎ এই করা পদক্ষেপ? পুলিশের একাংশের স্পষ্ট দাবি, পূর্ববর্তী সরকারের আমলে কেবল রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, আর তাদের যোগ্যতা না থাকায় দিনের পর দিন সাধারণ মানুষের সঙ্গে এদের একাংশের অসৌজন্যমূলক আচরণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। তাই বর্তমান সরকারের লক্ষ্য, যারা যোগ্য তারাই সসম্মানে ডিউটি করবেন, আর যারা স্রেফ রাজনৈতিক সুপারিশে এসে দাদাগিরি করছিলেন তাদের এবার ছাঁটাইয়ের রাস্তা দেখাবে প্রশাসন। এখন দেখার দলের লোক তকমা মুছে পুলিশ বাহিনীকে কতটা স্বচ্ছ করতে পারে নতুন সরকার। যে দিয়েছে আর যে নিয়েছে, জেলে যাবে দুজনই। হুল দিবসের মঞ্চে ভুয়ো সার্টিফিকেট নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জনজাতি ও মূলবাসীদের সার্বিক কল্যাণ, তাদের ভাষা সংস্কৃতি রক্ষা এবং জঙ্গলমহলের পরিকাঠামোগত ভুল বদল করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুকুটমণিপুরে হুল দিবসের মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারকে তুলোধনা করার পাশাপাশি নতুন সরকারের জনকল্যাণরূপী রূপরেখা পেশ করেন তিনি। জনজাতি হস্টেলের পড়ুয়াদের ভাতা বৃদ্ধি, জঙ্গলমহলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, তোষণ নয়, প্রকৃত উন্নয়নে এই সরকারের একমাত্র লক্ষ্য। বিগত সরকারের অসহযোগিতার কারণে কেন্দ্রীয় রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জমি মেলেনি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এই অচলাবস্থা কাটিয়ে রাজ্য সরকার এবার সরাসরি কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান তিনি। এই প্রকল্পের অধীনে প্রতিটি জনজাতি গ্রামে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ, ছাত্রাবাস সংস্কার এবং স্কুলগুলোতে বহুমুখী ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। মাথায় টোপর, গলায় পোস্টার, রানাঘাটে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ভর সন্ধ্যায় ডিজাইন গণধুরায়। কোথাও টিম থেরাপি, কোথাও আবার চোর স্লোগান, কিন্তু এবার সম্পূর্ণ এক বেনজির ও চরম নাটকীয় দাওয়াইয়ের সাক্ষী থাকলো রানাঘাটবাসী। রানাঘাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাই দত্তকে ঘিরে ভর সন্ধ্যায় শুরু হওয়া তীব্র জনরোষ গড়ালো গভীর রাত পর্যন্ত। তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিদায়ী কাউন্সিলরকে স্টেপ মারধরে নয়, রীতিমতন মাথায় টোপর পরিয়ে গলায় বিয়ে করতে জেলে যাচ্ছি লেখা পোস্টার ঝুলিয়ে বেনজির হেনস্থার শিকার হতে হলো খোদ জনতার দরবারে। এই ঘটনাকে কেন্দ্র করে রানাঘাটের চৌধুরী মোড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় রানাঘাটের অত্যন্ত ব্যস্ত চৌধুরী মোড় এলাকায় আচমকাই দেখা যায় একদল মানুষ ঘিরে ধরেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্তকে। তবে শুধু সাধারণ বিক্ষোভ নয়, মুহূর্তের মধ্যে প্রতিবাদের ধরন বদলে যায় এক অন্য মাত্রায়। কেউ একজন বগাই বাবুর মাথায় জোর করে পরিয়ে দেন বিয়ের টোপর, আর তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় একটা বড় পোস্টার। সেই পোস্টারে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমি 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বগাই দত্ত, বিয়ে করতে জেলে যাচ্ছি। এই দৃশ্য দেখে প্রথমে থতমত খেয়ে যান পথচারীরা, কিন্তু কিছুক্ষণের মধ্যে কৌতূহল বদলে যায় চরম উত্তেজনায়। উপস্থিত জনতার একাংশ বগাই দত্তকে লক্ষ্য করে একের পর এক চর থাপ্পড় কিলঘুষি মারতে শুরু করে। একই সঙ্গে চলে তীব্র গালিগালাজ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘক্ষণ ধরে চলে নজিরবিহীন হেনস্থা। খবর পেয়ে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত জনতার হাত থেকে কোনো মতে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এলাকার এই বিদায়ী তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন বগাই দত্তের বিরুদ্ধে একাধিক বেআইনি কাজ এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, একসময় এই কাউন্সিলরের দাপটে এলাকায় থাকা যেত না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে তোলাবাজি করাটা ওনার রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভুরি ভুরি অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। সোমবারের ঘটনা আসলে দীর্ঘদিন ধরে মানুষের মনে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ভর সন্ধ্যায় শহরের বুকে শাসক দলের প্রাক্তন কাউন্সিলরের এই হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রানাঘাটে রাজনৈতিক পারদ চলতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গেরুয়া শিবিরের দিকে আঙুল তোলা হলেও এই ঘটনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতা স্পষ্ট ভাষায় বলেন, এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো স্তরের কর্মী বা সমর্থক যুক্ত নয়। এটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের ফল। তাছাড়া আমাদের রাজ্য নেতৃত্ব এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করে না। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তি
অস্বস্তিতে পড়েছে জেলার তৃণমূল নেতৃত্ব। দলের একাংশের মতে বকাই দত্ত ব্যক্তিগত কিছু কাজকর্মের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে প্রকাশ্য রাস্তায় একজন প্রাক্তন জনপ্রতিনিধিকে এভাবে মারধর এবং টোপর পড়ানোর ঘটনা আইন শৃঙ্খলার অবনতি কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। কয়েক মাস আগে সোনার দাম যেভাবে একের পর এক নতুন রেকর্ড করছিল, তাতে অনেকেই মনে করছিলেন এই দাম আর কমার নয়। কিন্তু বাজারের চিত্র এখন সম্পূর্ণ উল্টো। রেকর্ড উচ্চতা থেকে হুড়মুড়িয়ে দাম নামতে শুরু করায় একদিকে যেমন গয়না কেনার পরিকল্পনা করা সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, অন্যদিকে অনেক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। দাম আরও কমতে পারে এই আশঙ্কায় অনেকেরই ঘরে থাকা পুরনো সোনা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে বাজারে এখন ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষের মধ্যেই তৈরি হচ্ছে এক অদ্ভুত টানাপোড়েন। সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই, সোনার এই পতন কি এখানেই থামবে, নাকি আগামী দিনে আরো বড় ধসের মুখ দেখতে চলেছে বাজার? এই প্রশ্নের উত্তর খুঁজতে নজর রয়েছে আন্তর্জাতিক অর্থনীতির দিকে। বিশ্ববাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখন আউন্স প্রতি 4,000 মার্কিন ডলারের নিচে ঘোরাফেরা করছে। বাজার বিশ্লেষকদের মতে গত কয়েক সপ্তাহে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি দ্রুত পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় কারণ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অবস্থান। ফেড স্পষ্ট জানিয়ে দিয়েছে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা সুদের হার কমানোর পথে হাঁটবে না, বরং প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় কঠোর আর্থিক নীতি বজায় রাখা হবে। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে, কারণ সোনা এমন একটি সম্পদ যেখান থেকে নিয়মিত সুদ বা নির্দিষ্ট আয় পাওয়া যায় না। অন্যদিকে সরকারি বন্ড বা অন্যান্য সুদভিত্তিক বিনিয়োগে ভালো রিটার্ন মিলছে। ফলে আন্তর্জাতিক বাজারের বহু বড় বিনিয়োগকারী সোনা থেকে টাকা সরিয়ে বন্ড এবং অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগ করছেন। এর ফলে সোনার চাহিদা কমে গিয়ে দাম দ্রুত নেমে এসেছে। এর সঙ্গে আরও একটা বড় কারণ যোগ হয়েছে। সম্প্রতি আমেরিকার কর্মসংস্থানের পরিসংখ্যান প্রত্যাশার তুলনায় অনেক ভালো এসেছে। শক্তিশালী শ্রমবাজারের কারণে মার্কিন অর্থনীতির অবস্থান আরও মজবুত হয়েছে এবং তার প্রভাব পড়েছে ডলারের ওপর। আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় অন্য দেশের ক্রেতাদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়ে সোনার চাহিদা কিছুটা কমেছে এবং তার চাপ পড়ছে দামের ওপর। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বছরের শুরুতে তুলনামূলকভাবে কম দামে বিপুল পরিমাণ সোনা কিনে রাখা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন মুনাফা তুলতে শুরু করেছেন। অর্থাৎ তারা সোনা বিক্রি করে লাভ তুলে নিচ্ছেন। বাজারে একসঙ্গে এত বেশি বিক্রি শুরু হওয়ায় সরবরাহ বেড়ে গেছে এবং সেই কারণে সোনার দাম আর দ্রুত কমছে। ভারতীয় বাজারে অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। একদিকে দাম কমে যাওয়া বহু মানুষ নতুন গয়না, সোনার কয়েন বা বার কেনার পরিকল্পনা করছেন। বিশেষ করে বিয়ের মরশুম সামনে থাকায় গয়নার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। অন্যদিকে আবার অনেক পরিবার এই সুযোগে বাড়িতে থাকা পুরনো সোনা বিক্রি করে নগদ টাকা নিচ্ছেন। সম্প্রতি পতনের পর দীর্ঘমেয়াদী গড় দামের তুলনায় সোনার মূল্য যথেষ্ট বেশি বলে মনে করছেন অনেকে। আর এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কি করা উচিত তা নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে এখনই একসঙ্গে বড় অঙ্কের সোনা কিনে ফেলা বা বিনিয়োগ করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। বাজার এখনো অনিশ্চয়তা রয়েছে। যদি আগামী দিনে মার্কিন ফেডারেল রিজার্ভ আরও কঠোর অবস্থা নেয় বা সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার সিদ্ধান্ত জানায়, তাহলে সোনার দাম আরও কমতে পারে। তাই যারা বিনিয়োগ করতে চান, ধাপে ধাপে বা অল্প অল্প করে সোনা কেনাই বেশি নিরাপদ কৌশল। যুদ্ধের আবহ তৈরি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র এবার মুখোমুখি সংঘাতের পথে। আর এর কেন্দ্রে রয়েছে সিন্ধু জল চুক্তি। 1960 সালের পর এই প্রথম ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে ঐতিহাসিক জলবন্টন চুক্তি। 2025 সালের এপ্রিল মাসে পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তাতেই কার্যত খ্যাপা সারের মতন ফুঁসছে ইসলামাবাদ। আর তার জেরে চুক্তি স্থগিতের পর এবার সরাসরি হাত কেটে নেওয়ার হুমকি দিল পাকিস্তান। ইসলামাবাদের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক ভারতের দিকে আঙুল তুলে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ভাগের জলের অধিকারে যারা হাত দেবে আমরা সেই হাত কেটে নেব। পাকিস্তানের অভিযোগ, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নাকি জলের কল নিয়ন্ত্রণ করেছেন এবং পাকিস্তানে এক ফোঁটা জলও ঢুকতে দিতে চাইছেন না। শুধু তাই নয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারতের এই একতরফা পদক্ষেপকে অবৈধ বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান অসীম মুনিরের কাছে এই জলগুলো পাকিস্তান
পাকিস্তানের রেড লাইন। এমনকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও এর আগে হুঁশিয়ারি দিয়েছেন যে জলের নিরাপত্তা বিঘ্নিত হলে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাবে পাকিস্তান। কিন্তু কেন হঠাৎ এই পরিস্থিতি? আসলে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী পূর্বে 3টি নদী তথা রবি, বিপাশা এবং শতদ্রুর নিয়ন্ত্রণ পায় ভারত, আর পশ্চিমে 3টি নদী সিন্ধু, ঝিলাম এবং চন্দ্রভাগায় জল যায় পাকিস্তানে। যদিও বিগত 6 দশকের একাধিক যুদ্ধ এবং চরম উত্তেজনার মধ্যে এই চুক্তি টিকে ছিল, কিন্তু 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুতে পুরো সমীকরণ বদলে যায়। এই বিষয়ে ভারতের অকাট্য দাবি, এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। আর এরপরে নয়াদিল্লি করা বার্তা দেয়, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করছে ততক্ষণ এই চুক্তি স্থগিত থাকবে না। পাকিস্তানের এই যুদ্ধংদেহী মেজাজের সামনে 1 ইঞ্চিও ঝুঁকতে রাজি নয় ভারত। এর আগে এ বিষয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলরের 62তম অধিবেশনে ভারতের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে তুলোধনা করে স্পষ্ট ভাষায় বলেছেন যে রাষ্ট্র সরকারি নীতি হিসেবে সন্ত্রাসবাদ রপ্তানি করে, তারা সদিচ্ছা বন্ধুত্বের উপর নির্ভরশীল একটি চুক্তির সুবিধা দাবি করবে, এটা সম্পূর্ণ যুক্তির বিরুদ্ধ। সম্প্রতি এই প্রসঙ্গে ভারত ফের সাব জানিয়ে দিয়েছে 1960 সালে এই চুক্তিটি আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ সেকেলে এবং এর চিরস্থায়ী অধিকার হতে পারে না। পাশাপাশি আন্তর্জাতিক মহলে কান্নাকাটি না করে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদ দমনে মন দেওয়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ এক পক্ষ পাকিস্তান বলছে জল তাদের জীবনরেখা, আর অন্য পক্ষে ভারতের দাবি সন্ত্রাস এবং জলবন্টন একসঙ্গে চলতে পারে না। আর এখানেই প্রশ্ন উঠছে, সিন্ধু নদের জল কি তবে দুই দেশের মধ্যে এক নতুন যুদ্ধের দামামা বাজিয়ে দিল? এবার কি ভারত জড়িয়ে পড়তে চলেছে যুদ্ধে? উত্তর হয়তো সময় মিলবে। ঘূর্ণাবর্ত আর একাধিক ঘূর্ণিপাকের সাঁড়াশি আক্রমণে ছটপট করছে গোটা বাংলা। উত্তর থেকে দক্ষিণ দফায় দফায় চলছে প্রকৃতির চরম তাণ্ডব। কিন্তু আবহাওয়া ঠান্ডা হওয়া তো দূর, বৃষ্টি থামলেই ফিরে আসছে সেই চেনা প্যাচে চড়া গরম। কবে স্বস্তির আবহাওয়া দেখা দেবে বাংলায়, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। আর এই মরশুমে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেন দিল এক অশনি সংকেত। হাওয়া অফিসের তরফে প্রকাশ হওয়া শেষ বুলেটিন অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসতে চলেছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ মারাত্মক ঝড় বৃষ্টি। যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে দুর্যোগ, যার জেরে কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে চরম কমলার সতর্কতা। জানিয়ে রাখা ভালো যে প্রকৃতির এই রুদ্র রূপের মূল চক্রী সমুদ্র পৃষ্ঠের মৌসুমী নিম্নচাপ বলায়। মৌসুম ভবন জানিয়েছে সেটি বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে সোজা বিহার পর্যন্ত থাবা বসিয়েছে। শুধু তাই নয়, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উঁচুতে অবস্থান করছে এক ভয়ঙ্কর নিম্নচাপ অক্ষরেখা। আর পূর্ব পশ্চিমের আরও একটি অক্ষরেখা বিহার, সিকিম এবং অসম হয়ে সোজা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এরা সবাই মিলে বাংলাকে চারদিক থেকে কার্যত খাঁচায় বন্দি করে ফেলেছে। এদিকে উত্তরবঙ্গের ওপর আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাই লাল সতর্কতা আপাতত প্রত্যাহার করা সম্ভব হয়নি সেদিক থেকে। আর সেই কারণে এবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে 1-2টি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত মারাত্মক অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। না, এই দাপুটের লিস্ট থেকে বাদ যাচ্ছে না 2 দিনাজপুর, বরং সেখানেও বিশেষ সতর্ক বার্তা দিয়েছে হাওয়া ভবন। অর্থাৎ প্রকৃতির এই মারণ খেলা এখনই থামছে না। উত্তর থেকে দক্ষিণ এখন প্রতিদিন অত্যন্ত বিপজ্জনক। তাই সাবধানে থাকুন, কারণ প্রকৃতির এই রূপের সামনে বিন্দুমাত্র অসাবধানতা ডেকে আনতে পারে বড় বিপদ। আর সেই সঙ্গে ব্যাগে ছাতা বা রেইনকোট রাখতে ভুলবেন না কিন্তু। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।